শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ঢাবি সহ 5 বিশ্ববিদ্যালয়ে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা 4টি ধারায় পরীক্ষা নেওয়া হবে। একবার এক একটি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মার্চের প্রথম সপ্তাহে আবারও বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইউজিসি চেয়ারম্যান। এখন যেহেতু 5টা বড় বিশ্ববিদ্যালয় তারা যেহেতু অ্যাগ্রি করে নাই, সেজন্য আমাদেরকে রিভাইজ করতে হচ্ছে। কিন্তু আমরা বসে নেই, আমরা দেরিও করতেছি না। আমরা আজকে ডিসিশনটা নিয়ে নিলাম, আমরা মার্চে আমরা বসে টেকনিক্যাল কমিটিসগুলো ফর্ম করে ইন দ্য মিন টাইম মার্চের ফার্স্ট উইকে যখন বিভিন্ন গ্রুপ যখন বসবে তখন এক্স্যাক্ট পিকচার ইউ উইল গেট কারা কারা জয়েন করলো। ইউজিসির ওই বৈঠকটি কভার করেছেন আমাদের সহকর্মী নুনবী সরকার। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে যুক্ত হয়েছেন তিনি। নুনবী, সমন্বিত আর এই গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিগুলো আসলে কোনটায় কি ছিল এবং কারা যুক্ত হচ্ছেন পরবর্তীতে যেই পদ্ধতির কথা বলা হচ্ছে সেখানে? দেখুন, চিন্তা ছিল হচ্ছে যে বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা হবে। মূলত এটি রাষ্ট্রপতি বলেছিলেন যে সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগ হয়, অর্থ কষ্ট হয়, তো সেটি দূর করা যায় কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন থেকে তিনি আহ্বান জানিয়েছেন, সেটার পরে মূলত এই চিন্তা ভাবনা আসে। তো এখন ইউজিসি উদ্যোগটা মূলত এক ধরনের ভেস্তে গেল। কারণ হচ্ছে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা জানিয়েছিল যে তাদের যে প্রচলিত ভর্তি পরীক্ষা পদ্ধতি আছে তার বাইরে তারা যাবে না। সে কারণে ইউজিসি আজকে মিটিং করেছে। সেখানে 33টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিল এবং না আসার পক্ষে যারা ছিল এর মধ্যে শুধুমাত্র এই মিটিং এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তো সেখানে যেটি আলোচনা হয়ে সিদ্ধান্ত এসেছে যে এখন থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হবে। তো গুচ্ছ পদ্ধতিটা সম্পর্কে তারা ধারণা দিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো এবং কয়েকটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে তারা পরীক্ষা নিয়েছে, সেটা তারা অনুসরণ করবে। অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিশ্ববিদ্যালয়, এই 4টি পৃথক গুচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে এবং মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এই সিদ্ধান্তটা আসবে। এবং আরেকটি বিষয় সেখানে খুবই গুরুত্ব পেয়েছে যে বেশিরভাগ শিক্ষক মত দিয়েছেন যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়াটা যথাযথ না, সেখানে সংক্ষিপ্ত ভাষণের পরীক্ষা প্রশ্ন রাখা যায় কিনা সে বিষয়টিও আসলে মার্চের যে দ্বিতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষার আবেদন, প্রশ্ন, মেধাক্রম সমস্ত কিছু আসলে টেকনিক্যাল কমিটি ঠিক করবে। তো এরকম সিদ্ধান্ত সেখান থেকে আসলো এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ যেটি বলেছেন যে 5টি বিশ্ববিদ্যালয় আসলো না তাদের কারণে মূলত এটি ভেস্তে গেল, কারণ তাদের বড় ধরনের লজিস্টিক সাপোর্ট ছিল, সেটি তারা ব্যবহার করতে পারবে না, সে কারণে তাদেরকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো। তবে আশার বিষয় হিসেবে তিনি যেটা বলেছেন যে 46টি বিশ্ববিদ্যালয় চালু আছে, এর মধ্যে 39টিতে শিক্ষা কার্যক্রম চলছে, সেখানে 5টি বিশ্ববিদ্যালয় যদি সরেও যায় তাহলে 34টি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা পরীক্ষা নিল, সেখান থেকে তারা 4টি পরীক্ষার মধ্যে তারা নিয়ে আসতে পারলো 4টি বা 8টি পরীক্ষায়, সেটি তারা সফলতা হিসেবে দেখছেন। ভবিষ্যতে এটি আরো রিভাইজ করা হতে পারে বলে জানিয়েছেন সৌমিত্র। অর্থাৎ এর আগে যে উদ্যোগ নেওয়া ছিল সেটি পূর্ণমাত্রায় বাস্তবায়ন করা গেল না ঠিকই, কিন্তু নতুন করে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে যেটি আরেকটি ধারা এর আগেও ছিল সেটি যদি বজায় রাখা যায় তাহলে হয়তো এই জায়গার খানিকটা সংস্কার পাওয়া যাচ্ছে পরীক্ষা পদ্ধতিতে। নুনবী, আপনাকে ধন্যবাদ। সহকর্মী নুনবী সরকার জানাচ্ছিলেন আমাদের ইউজিসির যে বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত এবং সেখানে যেই পর্যবেক্ষণ উঠেছে সেসব নিয়ে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতিবেদন হাইকোর্টে দিয়েছে বিএসএমএমইউ। দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। গেল রোববার বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন বুধবারের মধ্যে জমা দিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। আদেশে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে খালেদা জিয়া অ্যাডভান্স থেরাপির জন্য সম্মতি দিয়েছেন কিনা, দিলে সেই চিকিৎসা শুরু হয়েছে কিনা, চিকিৎসা শুরু হলে এখন কি অবস্থা তা জানিয়ে বুধবারের মধ্যে আদালতে এই প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকা আসবে বলেও জানান আইনজীবী। অবশ্যই জামিনের তীব্র বিরোধিতা করবে। এই কারণে আপনারা জানেন ইতিমধ্যে বেগম জিয়ার জামিনের আবেদন 31শে জুলাই হাইকোর্ট ডিভিশন খারিজ করে দিয়েছে এবং সেখানে তারা দেখাতে পারেনি 32টা সাক্ষীর মধ্যে কোথাও ইনফার্মিটি আছে। তিনি তার ইচ্ছা মতো যাতে উন্নত চিকিৎসার সুযোগ পান, সব কিছুর ঊর্ধ্বে আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ তাকে সেই সুযোগটা দেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। খালেদা জিয়ার আইনজীবী তাদেরকে তথ্যপত্র দিয়ে আদালতের সামনে প্রমাণ করতে হবে যে না উনি জামিন পাওয়ার অধিকারী, সেটা উনি ব্যর্থ হচ্ছেন। তারা বিজিবিকে আরও শক্তিশালী করতে কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে মানসিক দূরত্ব কমিয়ে আনার বিকল্প নেই, সেজন্য বাহিনীর মধ্য থেকে নেতৃত্ব তৈরির পরামর্শ দিয়েছেন বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। বিদ্রোহের পর দ্রুততম সময়ে ঘুরে দাঁড়ালেও প্রযুক্তিগত সক্ষমতায় বিজিবি কিছুটা পিছিয়ে রয়েছে বলে মনে করেন তিনি। এদিকে নানা জটিলতায় এখনও নিষ্পত্তি হয়নি বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের মামলা। লিডারশিপ অবশ্যই শাসন করবেন, শেখাবেন, কিন্তু যেন তার ইগোতে আঘাত না লাগে। যাকে নিয়ে আমি চলাচলে দমন করব, তার সাথে যদি আমার মানসিকভাবে দূরত্ব সৃষ্টি হয় তাহলে কাজ কোনোদিন হবে। বিশাল কাগজপত্র সেগুলো ফটোকপি করে ভলিউম করে 14টা ভলিউম করে আপনার আপিল করতে গেলে একটা মানুষের প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার প্রয়োজন হবে, যেটি আসলে অবাস্তব। সার্টিফাইড কপির জন্য দরখাস্ত করেছে 326 জন। এখন এটা এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আমার মনে হয় এটা খুব একটা ডেডলক সৃষ্টি হয়ে যায়। নতুন করে পিলখানা হত্যার বিচার করতে গেলে বিএনপির সংশ্লিষ্টতায় উদ্ঘাটিত হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন করে বিচার চাইতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বের হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় জাদুঘরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কেবল পাপিয়া নয়, অপরাধ করে আওয়ামী লীগে কেউ ছাড় পাবে না। মুখরোচক খবর না, পাপের বিচার হবে, অপরাধের বিচার হবে। শেখ হাসিনা কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, কোন প্রকার অপকর্মকারী তার দলে প্রশ্রয় পাবে না, তারই প্রমাণ। এবং এই যে পাপিয়া গ্রেপ্তার হয়েছে, বহিষ্কৃত মহিলা যুবলীগ নেত্রী পাপিয়ার সম্পদের তথ্য অনুসন্ধান করার কথা জানিয়েছেন দুদক সচিব দিলওয়ার বখত। বিকেলে দুর্নীতি দমন কমিশনে গণমাধ্যমের সাথে আলাপকালে সচিব বলেন, টিআইবির প্রতিবেদনের বেশ কয়েকটি বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। দুদক রাজনৈতিক উদ্দেশ্য বিবেচনায় নিয়ে তদন্ত করে না, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তদন্ত অনুসন্ধান পরিচালনা করে দুদক। সুনির্দিষ্ট যে তথ্য যেগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই অনুসন্ধান শুরু করা হবে এবং আগামীতে এর সূত্র দ্বারা আরও কিছু পাওয়া যায় সেগুলো হয়তো অনুসন্ধানকারী কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে করা হবে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দলের কেউ যেন অপকর্ম করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, সুযোগ সন্ধানীদের দিকে নজর রাখতে হবে। সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক শাবান মাহমুদের লেখা বঙ্গবন্ধুর সারা জীবন গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দল পদ বিবেচনা করেন না, দুষ্কৃতিকারীদের, মুনাফাখোরদের প্রশ্রয় না দিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ক্ষমতায় থাকলে ভুলও হবে। পৃথিবীর কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারেনি। অবশ্যই আমাদের ভুলের সমালোচনা বিরোধী দল করবে। দয়া করে অন্ধের মতো কিংবা মূর্খের মতো সমালোচনা করবেন না। গঠনমূলক সমালোচনার মাধ্যমে আসুন সবাই মিলে সম্মিলিতভাবে রাষ্ট্রকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিই।
পিকে হালদার সহ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের সঙ্গে যুক্ত 20 জনের পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দ রাখার হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এই আদেশ দেন। একই সাথে ঋণ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ও জড়িত 20 জনের সম্পদের হিসাব আগামী 15 দিনের মধ্যে আদালতে দাখিল করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। আদালত বলেন, জড়িতদের কেউ যেন দেশ ত্যাগ না করতে পারেন সেদিকেও নজর রাখতে হবে। প্রায় 3600 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন পিকে হালদার। পিকে হালদার যে টাকাটা দেশ থেকে বিদেশে পাচার করেছে সেটা আনার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকেরও না এবং ইন্টারন্যাশনাল লিজিংয়েরও না। যেহেতু সে একটা অপরাধ করেছে, সে অপরাধের প্রেক্ষিতে তার যে কর্মকাণ্ড আছে সেটার জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। ইব্রাহিম খালেদ সাহেবকে চেয়ারম্যান করা হয়েছিল, যারা ডিরেক্টরস আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছিল, তাদের পাসপোর্ট সিজ করা হয়েছে, বিদেশ যাত্রীর উপর তাদের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এরকম কিছু অন্তর্বর্তীকালীন আদেশ ছিল, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। তো সেটা শুনানি হয়েছে এবং অ্যাপ্লিকেশন এটাকে ডিসমিস করে দিয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন স্থলবন্দর কর্তৃপক্ষের দুর্নীতি ও অনিয়মের 14টি উৎস চিহ্নিত করে প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর কাছে প্রতিবেদন জমা দিয়েছে দুদক। দুপুরে সচিবালয়ে এই প্রতিবেদন জমা দেন দুদক কমিশনার মোজাম্মেল হক। প্রতিবেদনে অনিয়ম রোধে 28টি সুপারিশ করা হয়েছে। সময় সুপারিশ বাস্তবায়ন হচ্ছে কিনা মনিটরিং করা হবে বলে জানান তিনি। বিনা শুল্কে আমদানিকৃত মালামাল বের করে নেওয়ার একটা অভিযোগ, এটা আমাদের কাছে আছে বিভিন্ন তরফ থেকে। এই জিনিসগুলো আমাদের যদি স্থলবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ থাকে, অর্থাৎ অপ্রতুল না হয়, তাহলে এই ধরনের অভিযোগ আসা স্বাভাবিক। বিদেশে কোভিড-19 আক্রান্ত 6 বাংলাদেশের শারীরিক অবস্থা সুস্থতার দিকে যাচ্ছে বলে জানিয়েছে আইইডিসিআর। সকালে মহাখালীতে আইইডিসিআর এর পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি জানান, এখন পর্যন্ত 83 জনের নমুনা পরীক্ষা করেও কাউকে শনাক্ত করা যায়নি। ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো আতঙ্ক নয়, সবাইকে সচেতন হতে হবে। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 24 ঘন্টায় নতুন 4 দেশে করোনার ছড়িয়ে পড়ার কথা জানিয়েছে। করোনা রোগী শনাক্ত হয়নি আমাদের দেশে। এ পর্যন্ত 83 জনের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করেছি। গত 24 ঘন্টায় 4 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের কারোর মধ্যেই করোনার সংক্রমণ পাওয়া যায়নি। ইটালিতে বাংলাদেশের কেউ আক্রান্ত হননি। দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য আমাদের এটা নিশ্চিত করেছে। চীনের বাইরে আশঙ্কাজনক হারে বাড়ছে কোভিড-19 বিস্তার, প্রাণহানি। ইরানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16, ইতালিতে 11। সবচেয়ে বেশি ঝুঁকিতে দক্ষিণ কোরিয়া, সংক্রমিত 1100-র বেশি। 42 দেশে আক্রান্ত 3000-এর বেশি। তবে প্রকোপ কমেছে চীনে। গেল 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 52 জনের। নতুনভাবে আক্রান্ত 400, যা গেল এক মাসে সর্বনিম্ন। বৈশ্বিক মহামারী পরিস্থিতি আসন্ন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুনভাবে ভাইরাসটির উপস্থিতির কথা জানিয়েছে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড ও আলজেরিয়া। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে 16 জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মন্ত্রিসভার আরেক সদস্যের শরীরে মিলেছে কোভিড-19। বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন 2769 জন, সংক্রমিত 81,000-এর বেশি। ভাইরাস সীমান্ত চেনে না, তাই বর্তমান পরিস্থিতিতে সীমান্ত বন্ধ না করে ভাইরাসের বিস্তার রোধে সমন্বিত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি ইউরোপের দেশগুলোকে। আক্ষরিক অর্থেই দরজায় কড়া নাড়ছে করোনা ভাইরাস। প্রতিটি দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষকে যথাযথ প্রশিক্ষণ আর সুরক্ষা ব্যবস্থা নিয়ে এখনই প্রস্তুত হতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে এবং হাত ধোয়া সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নিয়েছে হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। সুরক্ষিত দেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজধানীর বিভিন্ন স্কুলে সপ্তাহ জুড়ে এই কার্যক্রম চালানো হয়। কর্তৃপক্ষ জানায়, কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় 50,000-এর বেশি শিক্ষার্থীর মাঝে 1.5 লাখ লাইফবয় পকেট হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পাশাপাশি তাদের মাধ্যমে পরিবারের অন্য সদস্যদেরও সচেতন করা। মিশন ইম্পসিবল সিরিজের পরবর্তী মুভির শুটিং চলছিল ইতালির ভেনিসে, কিন্তু সম্প্রতি কোভিড-19 প্রকোপ দেখা দেয়ায় শুটিং বন্ধ করে কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়া হয় চলচ্চিত্রটির ক্রু এবং অভিনয় শিল্পীদের। এর আগে চীনেও জেমস বন্ড মুভির প্রচার বন্ধ করে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স।
মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, মোদীর ঢাকা সফর প্রতিহত করবে ছাত্র জনতা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশে নুরুল হক নূর বলেন, এনআরসির নামে ভারতে মুসলিমদের হত্যা করা হচ্ছে। দিল্লিতে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান তিনি। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে। বাংলাদেশ সরকারের প্রতি মুজিব বর্ষে মোদীকে না আনার জন্য জোরালো আহ্বান জানাই। আর যদি মোদীকে আনা হয় তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতা সকলকে নিয়ে সেটা প্রতিহত করব। নাগরিকত্ব আইন ঘিরে দুদিনব্যাপী সহিংসতার পর কারফিউতে থমথমে ভারতের রাজধানী দিল্লি। 144 ধারা জারির মধ্যেই বিচ্ছিন্নভাবে বিক্ষোভ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে। আহত আরও 11 জনের মৃত্যুর পর সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 23। গেল দুদিনে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয় উত্তর পূর্ব দিল্লির মৌজপুর, জাফরাবাদ, গোকুলপুরী সহ অন্তত 10 এলাকায়। হামলা হয় মসজিদ সহ অন্যান্য ধর্মীয় স্থাপনায়। বিজেপি বিরোধী শিবিরের অভিযোগ, গুজরাটের আদলে হামলা হয়েছে দিল্লিতে। হচ্ছে সিএএ বিরোধী আন্দোলনকে সাম্প্রদায়িক সংঘাতে রূপ দেওয়ার অপচেষ্টা। নির্দিষ্ট ধর্মানুসারীদের উপর ন্যাক্কারজনক হামলা চলতে পারে না। ঠিক গুজরাটের আদলে দিল্লিতেও চলছে হামলা, অথচ সরকার পুরোপুরি নির্লিপ্ত। যারা হামলা চালিয়েছে তারা স্থানীয় কেউ নয়, সবাই বাইরের। আমরা স্থানীয়রা সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছি। আমাদের মাঝে ধর্মীয় বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে, কিন্তু আমরা তা হতে দেব না। ভারত সফরের সব দিক থেকে লাভবান যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট। দীর্ঘদিন পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে দুদেশের বাণিজ্যিক টানাপোড়েন চললেও আসেনি কোনো সমঝোতা। উল্টো সামরিক চুক্তি অনুসারে $3 বিলিয়ন মার্কিন হেলিকপ্টার ও সরঞ্জাম কিনবে দিল্লি। বিশ্লেষকদের অভিমত, ভারতের অর্থায়নে নির্বাচন পূর্ববর্তী প্রচারণা চালিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মোদী প্রশাসনের সাফাই, খুলে গেছে দুদেশের প্রতিরক্ষা সম্পর্কের নতুন দরজা। নিরাপত্তা এবং প্রতিরক্ষা ইস্যুতে আগেও আমাদের কৌশলগত সুসম্পর্ক ছিল, কারণ বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়া চালিয়েছে ভারত। সামরিক চুক্তির মাধ্যমে সেটি পৌঁছল অনন্য উচ্চতায়। আর প্রেসিডেন্ট ট্রাম্প আশ্বস্ত করেছেন, ধারাবাহিকতা রক্ষায় আরও উন্নত প্রযুক্তি সংযোজিত হবে ভারতের প্রতিরক্ষা খাতে। নমস্তে ট্রাম্প অনুষ্ঠান যতটা জনবহুল ছিল, সেই পরিবেশ কখনোই যুক্তরাষ্ট্রে পাননি প্রেসিডেন্ট। এক অর্থে বিনা খরচে এটা নির্বাচন পূর্ববর্তী প্রচারণা, কারণ এই মানুষগুলোর পরিবার স্বজনরাই মার্কিন নির্বাচনে তাকে দ্বিতীয়বার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জম্মু কাশ্মীরে আটক নেতাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিবেশনে এ দাবি জানায় দেশটি। ইসলামাবাদের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি বলেন, গেল বছরের 5 আগস্ট থেকে কাশ্মীরে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়ে আসছে। স্থানীয়দের ওপর চালানো হচ্ছে দমন পীড়ন। জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা 370 ধারা বাতিলের পর সহিংসতা ছড়ানোর অভিযোগে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ সহ শতাধিক নেতা আটক রয়েছেন। আচরণবিধি ভাঙার দায়ে জাতীয় দলের পেসার আলামিনকে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিএলে সাউথ জোনের হয়ে ম্যাচে বাজে আচরণের জন্য তাকে এই শাস্তি দেন ম্যাচ রেফারি। মঙ্গলবার চট্টগ্রামে অনুষ্ঠিত বিসিএলের ফাইনালে ইস্ট জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাউথ। আর এই ম্যাচেই আচরণবিধি লঙ্ঘন করেন আলামিন। ম্যাচে মোহাম্মদ আশরাফুলকে আউট করে তার সঙ্গে বাজে ভাষায় প্রতিক্রিয়া জানান এই পেসার, যার দৃষ্টি এড়ায়নি ম্যাচ রেফারির। যদিও আলামিন ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি। আচরণবিধি লেভেল 1 ধারায় দোষী সাব্যস্ত হয় আলামিনকে ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে। নারী টি-20 বিশ্বকাপের খবর। কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ক্যানবেরায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। প্রথম ম্যাচে ভারতের কাছে 18 রানে হারে বাংলাদেশের নারীরা। ভারতের করা 6 উইকেট 142 রানের জবাবে 8 উইকেট হারিয়ে 124 রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বিপরীতে আসরের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হেরে খুব একটা স্বস্তিতে নেই বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচ একাদশ সাজানো নিয়ে কঠিন বিপাকে পড়তে যাচ্ছে বার্সেলোনা। ঘরের মাঠে নাপোলিকে আতিথ্য দেওয়ার ম্যাচে মূল একাদশের 10 জন ফুটবলার পাবে ক্লাবটি। ইনজুরি ও কার্ড সমস্যায় নেই দলের বাকি সদস্যরা। কার্ডের কারণে পরের ম্যাচ খেলতে পারবেন না ডিফেন্ডার আর্তুরো ভিদাল ও সার্জিও বুস্কেটস। আর ইনজুরির কারণে থাকছেন না লুইস সুয়ারেজ, ওসমান দেম্বেলে, জর্ডি আলবা, সার্জি রবার্তো ও জেরার্ড পিকে। দলের নতুন রিক্রুট মার্টিন ব্র্যাথওয়েট খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স লিগের এই আসরে।
পর্তুগালে চলছে ঐতিহ্যবাহী কার্নিভাল। লিসবনের ছোট্ট শহর টোরেস ভেদ্রাসে আয়োজিত এই উৎসবে অংশ নেয় হাজার হাজার দর্শক। জমকালো এই বর্ণিল আয়োজনে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিশ্বের ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিদের প্রতিকৃতি, ছিল ফুটবল তারকারাও। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা হলুদ বনি। বছর তিনেক আগেই শুরু হয়েছিল এর শুটিং, তবে নানা কারণে শ্লথ গতিতে এগোয় এই সিনেমার কাজ। সমস্ত কাজ শেষে এবার মুক্তির দোরগোড়ায় এসেছে সিনেমাটি। আগামী 6 মার্চ যমুনা ব্লকবাস্টার সিনেমাসে প্রদর্শিত হবে সিনেমাটি। হলুদ বনি সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশের তাহের শিপন ও ভারতের মুকুল রায়। এটি নির্মিত হয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস হলুদ বনি অবলম্বনে। এদিকে মুক্তি উপলক্ষে শুরু হয়েছে হলুদ বনির প্রচারণা। তার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে এর ট্রেলার। সেখানে দেখা গেছে তিশা ও পাউলিদাম দুজনেই ভালোবাসেন পরমব্রতকে। হোলি উপলক্ষে নতুন অ্যালবামের গানের শুটিং করলেন ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজা। মিকা সিং ও অভিনব শেখরের গাওয়া গানটিতে উৎসবের পুরো আমেজ তুলে ধরা হয়েছে। সাথে ছিল মানানসই কস্টিউম আর রঙের ছড়াছড়ি, যাতে অংশ নেন বলিউড তারকা মৌনি রায়, সানি সিং ও বরুণ শর্মা। এই বছর 10 মার্চ ভারতে উদযাপিত হবে হোলি। 2041-এর বাংলাদেশ গড়ার কারিগর হবে আজকের মেধাবী শিক্ষার্থীরা। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সেজন্যই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 172 জন কৃতি শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন শেখ হাসিনা। মেধা ও জ্ঞানভিত্তিক দেশ গড়তে মেধাবীদের উৎসাহ দিতেই এই পদক দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের আধুনিক জ্ঞান সম্পন্ন সমাজ গড়ে তুলতে হবে, প্রযুক্তির শিক্ষা নিতে হবে, বিজ্ঞান শিখতে হবে। 2,03 লক্ষের মধ্যে এই 1,40 লক্ষই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের। তাদেরকে যে উপবৃত্তিটা দেওয়া হয়, এটা কিন্তু মায়ের নামে আমরা মোবাইল ফোনের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিই। আমাদের ক্লাস 9 থেকে মানে কে কোন সাবজেক্টে যাবে সেটা ভাগ করে দেওয়া হয়। আমার মনে হয় এই ভাগটা থাকার কোনো দরকারই নাই। প্রাণের মেলায় বিদায়ের সুর, বিষাদের সুর। বাকি আছে মাত্র 3টি দিন। পাঠকের সমাগমে মুখরিত অমর একুশে গ্রন্থমেলা। শেষ সময়ে এসে জমজমাট হয়ে উঠেছে মেলা, এবং এখন দর্শনার্থীর চেয়ে পাঠক ক্রেতার উপস্থিতি বেশি, তাই বেড়েছে বইয়ের বেচা বিক্রি। এবারে মেলায় এখন পর্যন্ত 4000-এর মতো নতুন বই এসেছে। বিক্রেতারা জানিয়েছেন, জনপ্রিয় লেখকদের সঙ্গে তাল মিলিয়ে নবীন লেখকদের বইও বিক্রি হচ্ছে। শেষ দিনগুলোতে, শেষ যে 2-3 দিন রয়েছে, সেখানে বেচা বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা প্রকাশকদের। সহকর্মী ফারহান ন্যান্সি অমর একুশে গ্রন্থমেলায় রয়েছেন, তিনি সরাসরি যুক্ত হয়েছেন। ন্যান্সি, একেবারেই শেষ কয়েকটি দিন রয়েছে। বিপুল বইয়ের সম্ভার থেকে নিজের পছন্দের বা কাঙ্ক্ষিত বইটি বেছে নেওয়ার এই শেষ সময়ে পাঠকদের নিশ্চয়ই তৎপরতা চোখে পড়ছে। প্রকাশক এবং লেখকদের তৎপরতা তার সঙ্গে তাল মিলিয়ে থাকার কথা কেমন দেখছেন? ভিড় কিন্তু আপনি দেখতে পাবেন যে পাঠকরা কিন্তু ভিড় করছে। আমি একটু কথা বলতে চাই, জনপ্রিয় সাহিত্যিক রয়েছেন আনিসুল হক আমার সাথে রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। জানতে চাই যে পাঠক কি আসলে ভালো বই এবারের মেলায় খুঁজে পেয়েছে? ভালো বইগুলো কি আসলে খুঁজে পাচ্ছে, নাকি প্রচারণাটাই আসলে আসল? ভালো বই বলতে যে বইটা আমি পড়ি নাই সেটাই আমার জন্য নতুন বই। এই বইমেলায় যেমন সৈয়দ আলিউল্লাহ আছেন, তেমনি মানিক বন্দ্যোপাধ্যায় আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কাজী নজরুল ইসলামও আছেন। আবার তরুণতম যে কবিটি, যে লেখকটি ভীরু ভীরু গায়ে আসছে, আমরা তো জানি না যে সেই বড় হয়ে জীবনানন্দ দাশ হবে কিনা। ধরা যাক, জীবনানন্দ দাশের প্রথম কবিতার বই যেটা ছিল, সেটা একটু মহিতুলাল মজুমদার কিংবা নজরুল ইসলামের প্রভাবান্বিত ছিল। আবার বুদ্ধদেব বসুর প্রথম কবিতার বই মর্মমানি অত উন্নত ছিল না। কাজেই আমি বলি যে বইমেলায় আসতে হবে। যদি কেউ মনে করেন যে সাম্প্রতিক লেখকরা তার প্রত্যাশা পূরণ করতে পারছেন না, তাহলে তো ধ্রুপদী লেখকরা আছেন। কিন্তু আমি মনে করি যে পাঠক সবসময় সমসাময়িক লেখকদের লেখা চায়। কারণ ধরা যাক, সেলফি নিয়ে একটা লেখা, ইনবক্সের মেসেজ নিয়ে একটা লেখা, এটা তো রবীন্দ্রনাথ লিখতে পারবেন না। এটা লেখার জন্যে নির্মলেন্দু গুণকে লাগবে, তাই না? কাজেই এই জন্যেই নির্মলেন্দু গুণই বলেছিলেন যে যদি ক্লাসিক্স দিয়ে আমাদের চিত্তের পিপাসা মিটত, তাহলে কেউ নির্মলেন্দু গুণ পড়তো না। আপনাকে অনেক ধন্যবাদ।
সৌমিত্র শুনছিলেন, তিনি আমাদেরকে বিশ্লেষণ করছিলেন আসলে ভালো লেখকের যে বইটা আসলে পড়েননি সেটাই আসলে ভালো লেখা তার কাছে। আর একটু জানাতে চাই, আজকে কিন্তু ভিড় রয়েছে মেলা জুড়ে কিন্তু দেখা যাচ্ছে পাঠক একদম শেষ সময়ের যে কেনাকাটা, সেই কেনাকাটা সারছে, বই কিনছে, পছন্দের বইগুলো কিনে নিচ্ছে, কারণ একেবারেই বিদায়ের সুর মেলায় রয়েছে। আর সব মিলিয়ে আসলে 4,000 4,500-এর উপরে বই, নতুন বই কিন্তু পাঠকের হাতে চলে এসেছে। একটু জানাতে চাই, মেলা 9টা পর্যন্ত চলবে। যারা আসলে বইমেলায় এখনও আসেনি, তাদের পছন্দের বইগুলো নেয়নি, তারা কিন্তু চলে আসতে পারে। সৌমিত্র। নিশ্চয়ই ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। বগুড়া 1 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদারা মান্নান। দুপুর 12:30টার দিকে সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান শাহাদারা মান্নান। পরে তিনি সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ভোট গ্রহণ 29 মার্চ। গত 28 জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে মারা যান বগুড়া 1 আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বাবার নাম ও ঠিকানা মিল থাকায় দণ্ডপ্রাপ্ত জুয়েল রানার পরিবর্তে জেল খাটছেন বরিশালের বাবুগঞ্জের আব্দুল কাদের, এমনটাই দাবি করেছেন তার পরিবার। স্বজন আর এলাকাবাসী বলছে ঘটনাটি টাঙ্গাইলের জাহালমের মতো। তবে পুলিশের দাবি সঠিক আসামিকে গ্রেফতার হয়েছে। আগামী 5 মার্চের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন জমা দিতে ঢাকা ও বরিশাল পুলিশ সুপার এবং দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আমি জেলে আছে নিরপরাধ, আমি যদি এমন কারো দেখা পাইতাম যার মাধ্যমে এই মামলাটার ফয়সালা হয়ে যায়। সে যদি একজন আসামি হইতো, ঢাকা থেকে কোনো রকম অকারেন্স করে আসতো, তাহলে সে এই খোলামেলা এখানে আসিয়া চাকরি বাকরি করতো না। বাংলাদেশে আমরা এর আগে জাহালামের কথা শুনছি। আমাদের ধারণা যে কাদের আরেকজন জাহালাম হতে যাচ্ছে। নামটাম যাচাই বাছাই করার জন্য সংশ্লিষ্ট থানায় কিন্তু ইএসআর প্রেরণ করে, এই আসামি এই নাম দিচ্ছে, তুমি তাকে তদন্ত করে তার নাম সব ঠিক আছে কিনা। কুষ্টিয়ার দৌলতপুরে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক কারবারি। রাতে উপজেলার বাগওয়ান গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, মাদক কেনাবেচা হচ্ছে এমন খবরে এই এলাকায় অভিযান চালানো হয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাদক কারবারিরা। আত্মরক্ষায় গুলি করে পুলিশও। এতে মোহাম্মদ শহীদুল নামে একজন গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের ফুলপুর উপজেলার নিখোঁজ 4 শিক্ষার্থীর এখনও খোঁজ মেলেনি। তাদের সন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। স্বজনরা জানান, গত শনিবার বাড়ি থেকে কোচিং করার কথা বলে বের হয় পূর্ব বাখাই গ্রামের মিজানুর রহমানের 2 মেয়ে আফসানা খাতুন ও সুমাইয়া খাতুন। একই সময় বাড়ি থেকে বের হয় মিজানুর রহমানের ভাতিজি সানজিদা খাতুন ও প্রতিবেশী নিজামুদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত ইশাত। এরপর থেকে তাদের খোঁজ মিলছে না। নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বদর খন্দকার হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে মতিউর রহমান মুন্নাকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেফতার করা হয়। এছাড়া সন্দেহভাজন হিসেবে একজনকে আটকের কথাও জানিয়েছে পুলিশ। এর আগে লোহাগড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল শিকদার সহ 16 জনের নামে মামলা করেন নিহতের স্ত্রী। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বুড়িগঙ্গা নদীর 2 পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। হাসনাবাদ এলাকায় নদের জায়গা দখল করায় 5 জনকে আটক করেছে কর্তৃপক্ষ। সকালে পোস্তগোলা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। সময় বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা বালু মহাল অপসারণ করা হয়। এছাড়া কয়েকটি বাঁশ ও টিনের তৈরি কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। কর্তৃপক্ষ জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আমাদের যে ব্যক্তিগত মালিকানা সম্পত্তি আছে, আমাদের পর্চা আছে, আমাদের দলিল আছে, আমাদের আছে সিএস যা পর্চা সমস্ত কিছু আছে। তো আমাদের না জানে ওখানে লাল মার্ক করে গেল, এখন হঠাৎ ভেঙে ফেলে, আমরা তো তাদেরকে কিছু করার নেই। সঠিক সীমানা বোঝানো হোক, যদি আমাদের কাছ থেকে নিতে হয় অবশ্যই আমরা দিতে বাধ্য, কিন্তু আইনসম্মত হতে হবে। নোটিশ দিয়ে নিয়ে যাবে, এটা স্বাভাবিক। এটা সরকারি জায়গা নোটিশ দিয়ে নিবে, কিন্তু আমাদের তো সরকারি না, ব্যক্তি মালিকানা জায়গা। আমাদের কোনো নোটিশও দেওয়া হয় না, কিছু জানানো হয় না।
গাজীপুরের শ্রীপুর বর্মিতে অনুমোদনহীন 3টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা করা হয়েছে 18 লাখ টাকা। দুপুরে এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটা পরিচালনার অভিযোগে বন্ধ করে দেওয়া হয়। 3টি প্রতিষ্ঠানকে মোট 18 লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, নারায়ণগঞ্জে অবৈধ হিসেবে চিহ্নিত 70টি ইটভাটার বিরুদ্ধে এ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকা থেকে মুরলী মোড় পর্যন্ত অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ভেঙে ফেলা হয় যশোর খুলনা মহাসড়কের দুপাশে গড়ে ওঠা 5 শতাধিক অবৈধ স্থাপনা। উন্নত যোগাযোগের জন্য 3 কিলোমিটার সড়কে 4 লেন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের জরিমানার পদক্ষেপ কার্যকর ভূমিকা রেখেছে বলে মনে করেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। দুপুরে করোনা ভাইরাস ও ডেঙ্গু নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ IUB মিলনায়তনে সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা চালাতে হবে, ধ্বংস করতে হবে এডিস মশার জন্মস্থল, আর সেজন্য নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সকল স্টুডেন্টরা, সকল ইউনিভার্সিটি স্টুডেন্টরা 10 মিনিটের জন্য আমাদের ঘরকে শনিবার দিন আমরা পরিষ্কার করি। এই ধরনের একটি ক্যাম্পিং চাই। আমরা কিভাবে আমাদের এই শহরটাকে ভালোবাসবো, একটু যদি চিন্তা হয় সেটির সাথে সাথে যদি ফেসবুকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের জন্য এই সিটিটা অনেক ভালো হবে। বেনাপোল স্থলবন্দরের দ্বিতীয় দিনের মতো আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। C&F এজেন্ট স্টাফদের ভারতে প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে চলছে এই কর্মসূচি। এতে স্থবিরতা তৈরি হয়েছে বন্দরে, আটকা পড়ে আছে পণ্যবাহী বহু ট্রাক। রাজস্ব আদায় বঞ্চিত হচ্ছে সরকার। মঙ্গলবার মালামাল রপ্তানির কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে ঢোকার সময় C&F এজেন্ট স্টাফদের বাধা দেয় BSF। তবে কী কারণে তাদের ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি তা জানা যায়নি। সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। বাংলাদেশ প্রতিনিধি ও ইন্ডিয়ান প্রতিনিধি তাদের আমাদেরকে ইন্ডিয়াও যেতে দিচ্ছে না। ইন্ডিয়া থেকে যারা আসে বাংলাদেশে তাদেরকেও আসতে দিচ্ছে না। বাংলাদেশের পক্ষ থেকে অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই, সমস্যাটা ইন্ডিয়ান BSF এর নিয়ে। এখন ইন্ডিয়ান BSF কি করবে, তাদেরকে আঘাত হবে, এটা তো আমরা বলতে পারছি না। তো আমরা চেষ্টা করছি। ইরাকে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ, এরপরও দেশটিতে শ্রমিক পাঠাতে তৎপর কয়েকটি এজেন্সি। বিতর্কিত কোম্পানিতে কাজের কথা বলে কর্মীদের জড়ো করে সাক্ষাৎকারও নিচ্ছে কর্তৃপক্ষ। দূতাবাস বলছে সরকারিভাবে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ রেখেছে ইরাক, তাই দূতাবাস থেকে চাহিদাপত্র সত্যায়নের সুযোগ নেই। আর বিশ্লেষকরা বলছেন, বন্ধ বাজারে কর্মী প্রেরণের উদ্যোগ মানব পাচারের শামিল। এর বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ওই ধরনের লোক পাওয়া যায় কিনা সেটা দেখার রেজিস্ট্রেশন হয়েছে আমি যতটুকু জানি। ওদেশে অস্থিতিশীল হওয়ার পর থেকে এটা চিঠি দিয়েই বন্ধ করা হয়েছে। প্রায় আমার এখন 250 ডিমান্ড আছে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়ার পরে, ওদের অ্যাপ্রুভাল হওয়ার পরে এম্বাসি অ্যাডিশনের প্রশ্ন আসে, তো ওদের মিনিস্ট্রি দিচ্ছে না। আরও লোকজন পাঠানোর কোনো মানে হয় না। রিক্রুটিং এজেন্সি মানে আমাদের দেশের লোক, তারা পয়সার লোভে অনেক কিছু করছে যেটা কোনো রকমেই কোনো প্রশ্রয় দেওয়ার প্রশ্ন ওঠে না। ইরাকে যদি নিষিদ্ধ থাকে যে আমাদের শ্রমিক পাঠানো যাবে না, এটা যদি তারা করে, দ্যাট মিনস টোটালি এটা ট্রাফিকিং, নট লেবার মাইগ্রেশন। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরানোতেই সংকটের সমাধান বলে মনে করে নেপাল। সেই প্রত্যাবাসন অবশ্যই নিরাপদ ও সম্মানজনক হতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি। তবে নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে ভোটদান থেকে কাঠমান্ডু বিরত থাকে বলেও জানান তিনি। As a policy that we do not take favor or go against any country-specific resolutions. আমাদের অবস্থান পুরনো এবং স্পষ্ট। সুনির্দিষ্ট কোনো দেশের পক্ষে বা বিপক্ষে আমরা ভোট দেই না, সে কারণে এসব ক্ষেত্রে আমরা ভোটদান থেকে বিরত থাকি। So that's why Nepal became abstain. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের 84তম জন্মবার্ষিকী আজ। 1936 সালে নড়াইলের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন এই সূর্য সন্তান। তার নাম অনুসারে 2008 সালে গ্রামটির নামকরণ করা হয় নূর মোহাম্মদ নগর। সেই থেকে নানা উন্নয়ন কর্মকাণ্ডে বদলে গেছে জনপদটি। এই সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ আমাদের শুধু নড়াইলের নাই, গোটা বাঙালি জাতির জন্যই সেই ইতিহাস, ঐতিহ্য এবং চেতনার নাম।
আমাদের একটা গর্বের বিষয় যে তেনার মতো একজন শহীদ আমাদের নড়াইলে আছে। এটা যদি আরো উন্নত করা হয় তাহলে আমরা আরো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকবো। ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে কমপক্ষে 24 জন নিহত হয়েছেন। বুধবার এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় প্রশাসন বলছে কোটা দৌসা মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসটি যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক। পরিসংখ্যান বলছে 2017 সাল দেশটিতে দুর্ঘটনা ঘটেছে 4.5 লাখের বেশি। একই সময়ে প্রাণ গেছে প্রায় 1,48,000 মানুষের। পেরুতে বাস দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে 14 জনের। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে আর্কিউপাল প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। প্যান আমেরিকান হাইওয়েতে দুটো বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 14 জন মারা যান, আহত হন অন্তত 44 জন। তাদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় 3টি হাসপাতালে। একই অঞ্চলে একই দিনে আরেকটি বাস উল্টে আহত হন 26 জন। সড়ক দুর্ঘটনায় বিপুল প্রাণহানি পেরুর প্রায় নিয়মিত ঘটনা। সর্বশেষ তথ্য অনুযায়ী 2018 সালে দেশটিতে সড়কে প্রাণ গেছে 3200-র বেশি মানুষের। জেরুজালেমের দখলকৃত পশ্চিম তীরে আরও 3,500 বসতি নির্মাণের অনুমোদন দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এই অনুমোদন দেন তিনি। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস জানান, নেতানিয়াহুর এমন ঘোষণা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এর আগে অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সাথে ব্যবসায়িক সম্পৃক্ততার অভিযোগে 112টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করে জাতিসংঘ, যদিও তা প্রত্যাখ্যান করে ইসরায়েল। ফুটবলের জন্য বাড়ি ছেড়েছেন, ঘুমিয়েছেন গুলিস্তানের ফুটপাতে, তবুও দমে যাননি মোহাম্মদ মুসা। উপজেলা, জেলা, বিভাগ হয়ে উঠে এসেছেন বঙ্গবন্ধু অনূর্ধ্ব-17 গোল্ড কাপের জাতীয় পর্যায়ে। তবে জন্মসনদ সাথে না থাকায় এখানেও আশাভঙ্গ, ধরতে হচ্ছে বাড়ির পথ। তবে জাতীয় দলের হয়ে খেলতে আবারও ফিরতে চান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। লোকেরা থাকে না গুলিস্তানের নিচে রাস্তায়, আমি রাস্তায় 2 দিন ঘুমাইছি, তারপর এখন থাকার জায়গা নাই, তারপর আবার টাকা দিয়েই আবার চলে গেছি বাড়ি। একদিন একটা বল ফেটে পুকুরে পড়ছিল, ওই বলটা নেওয়ার জন্য আমার মনটা কেমন জানো কত। তারপর সন্ধ্যা হয়ে গেছে, বলটা আমি পানিতে নামছি ছোটোবেলা টুতে থাকতে, পানিতে নেমে বলটা নিয়ে আমি বাড়িতে গেলাম। ওই থেকে আমি খেলা শুরু করছি। ন্যাশনাল টিমে খেলবো আশা আছি, তারপর ন্যাশনাল টিমে খেলবো, আমি ইন্টারন্যাশনাল খেলবো, এটাই আমার লক্ষ্য। মিলান ফ্যাশন উইকের র্যাম্পে ফিরল 70-এর দশক। ফরাসি ব্র্যান্ড ডিওর পোশাকের নকশায় ফেরালো পুরাতনকে। সেই সময়কার ক্রসবডি ব্যাগ, টুপি, জুতোর সাথে মানানসই কুচি পোশাকে হাঁটলেন মডেলরা। কাপড়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে চেক, প্রিন্ট আর পলকা ডটকে। ছিল ক্যামোফ্লাজ স্টাইল পাফার জ্যাকেট, গ্লিটারি গাউন আর চুলে বাঁধা স্কার্ফের মধ্য দিয়ে নামে আয়োজনের পর্দা। ওয়াল্ট ডিজনির সিইও পদ থেকে সরানো হলো বব ইগারকে। তবে 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তি অনুসারে দায়িত্ব পালন করবেন তিনি, থাকবেন ব্যবস্থাপনা চেয়ারম্যান। কিন্তু তার স্থলাভিষিক্ত হলেন ডিজনি পার্ক চেয়ারম্যান বব সাপেক। হলিউডের সবচেয়ে প্রভাবশালী স্টুডিওর 100 বছরের ইতিহাসে তিনি হবেন 7ম সিইও। এই খবরে পুঁজিবাজারে 3.6% দরপতন ঘটল প্রতিষ্ঠানটির শেয়ারে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ কাল। আগামীকাল সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে এই শপথ অনুষ্ঠান। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী নবনির্বাচিত 2 মেয়রকে শপথ পড়াবেন, আর 2 সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের 172 জন কাউন্সিলরকে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী। গত 1 ফেব্রুয়ারি ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মোহাম্মদ আতিকুল ইসলাম ও দক্ষিণের শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। চট্টগ্রাম সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে কাল। মেয়র পদে এখন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপির প্রার্থী সহ মোট 9 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত জমা দিয়েছেন 1 জন প্রার্থী। নগরীর 51 ওয়ার্ডের এবং নারীদের জন্য সংরক্ষিত 14 ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের বেশিরভাগই এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বড় দলের মেয়র প্রার্থীরা আগামীকাল শেষ দিনে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন নেতারা। মামলার গ্রেফতার আতঙ্কে আছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীরা। মেয়র এবং কাউন্সিলর পদে প্রায় সব প্রার্থীর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, কারাভোগও করেছেন অনেকে। জামিনে থাকলেও নির্বাচনকে সামনে রেখে হয়রানি করায় প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তারা। এই মামলার বোঝা নিয়ে আমাদেরকে ভোট বিল্ডিং আসা যাওয়া করতে হচ্ছে। গত উপনির্বাচনে বলখালি যায়নি, কিন্তু বলখালির মামলা আমাকে দিয়ে দিয়েছে। ভোট থেকে বের হয়ে একটা অবাধে বিচরণ করব, এই সুযোগ আমাদের নাই। আমরা যে হাইকোর্ট থেকে জামিন নিয়েছি,
সে মামলাগুলোর জামিন ক্যান্সেল করে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে। কাজে এই এজেন্ডা যেটা বাস্তবায়িত হচ্ছে সেই এজেন্ডা থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে। কারো যদি কোনো প্রশ্ন নতুন করে আসে তাহলে অবশ্যই সেই প্রশ্নের বিষয়ে আমাদের পক্ষ থেকে যা করা দরকার আমরা সেটা করব। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 4 ছাত্রকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে একাডেমিক ভবনের সামনে চলে এই কর্মসূচি। এ সময় হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল বেরিয়ে বরিশাল পটুয়াখালী সড়ক প্রদক্ষিণ করে। গতকাল বাংলা বিভাগের ছাত্র নাবিদের নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ রয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনার উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসটের আয়োজন করে। বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল ইসলাম সেমিনারের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির, তোফায়েল আহমেদ সহ অন্যরা। অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুপুরে অটিজম স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেখানে বেলকুচি পৌর মেয়র সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মতি মেম্বার ও ফরিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত সপ্তাহে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় তারা। এ সময় ট্যাটাবিদ্ধ হয়ে আহত অন্তত 25 জন। তাদের নরসিংদী ও বাঞ্ছারামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বেতন গ্রেড উন্নয়ন সহ বেশ কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে প্রশাসনের 3য় শ্রেণীর কর্মচারীরা। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। কর্মবিরতি চলাকাল স্থবির হয়ে পড়ে দাপ্তরিক কাজকর্ম। চরম ভোগান্তিতে পড়েন সেবা গ্রহীতারা। বক্তারা বলেন, ইউনিয়ন ভূমি অফিসার কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন বৃদ্ধি করা হয়েছে, অথচ কয়েকবার আন্দোলন করা হলেও তাদের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই বৈষম্য নিরসনে আগামীকালও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে কর্মবিরতি পালিত হয়েছে টাঙ্গাইল, জামালপুর সহ বিভিন্ন জেলা। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর অন্তর্গত 35 নম্বর স্কোয়াড্রন 205 রক্ষণাবেক্ষণ ইউনিট ও শারীরিক যোগ্যতা স্কুলকে বাংলাদেশ বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ এই পতাকা তুলে দেন। সকালে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্যারেড গ্রাউন্ডে পতাকা প্রদানের এই অনুষ্ঠানের কুচকাওয়াজে নেতৃত্ব দেন উইং কমান্ডার মোহাম্মদ শফিকুল হাসান খান। কম্বোডিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান নরোদম সিহানুকের নাম অনুসারে বারিধারায় সড়কের নাম ফলক উদ্বোধন করা হয়েছে। এটি আগে পরিচিত ছিল বারিধারা পার্ক রোড নামে। সকালে বারিধারায় এই সড়কের নাম ফলক উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ঈদ সোফিয়া। এপ্রিলে কম্বোডিয়ার রাজধানী নমপেনে বঙ্গবন্ধুর নামে সড়ক করা হবে, সেটি এখন নির্মাণাধীন রয়েছে। নমপেনে একটা রাস্তা বঙ্গবন্ধুর নামে করেছেন, আর তার রেসিপ্রোকাল অ্যাকশন হিসাবে আমরা কম্বোডিয়ার প্রয়াত রাজা কিং নরোদম সিহানুকের নামে এই রাস্তাটির নামকরণ করে আজকে উদ্বোধন করার ব্যবস্থা করা হলো। কৃষি প্রযুক্তি, সেচ আর উন্নত ফসল ব্যবস্থাপনার কারণে 2 ফসলি জমি এখন হয়ে গেছে 4 ফসলি। বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে কৃষি পণ্যের উৎপাদনও তাই বাড়ছে। কিন্তু চাষাবাদের এই ধরন বদলের কারণে বেড়েছে ফসলের রোগবালাই, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কীটনাশকের ব্যবহার। সমন্বিত বালাইনাশক আর জৈব সার প্রয়োগের পাশাপাশি নতুন জাত উদ্ভাবনে তাই তাগিদ কৃষিবিদদের। এই জমির আজকে আলতুলি এজে আবার ফসল পুঁতছে, আবার এই জমির এই পেঁয়াজের মধ্যে আবার ধরেন পাট বুনিয়ে দিবি। লেবু, তারপরে আপনার কলা, পেঁয়াজ, এগুলো সব ধরনের ফসল এক জমিতে তৈরি করছি। ভাইরাস সংখ্যা একটু বেশি হচ্ছে, যার কারণে আমরা একটু জৈব সার ব্যবহার করছি বা আমাদের কৃষি অফিসাররা অনেক সহযোগিতা দেয়। একই জমিতে বারবার ফসল করলে সেখানে রাসায়নিক সার বেশি হয়, বেশি ব্যবহার হয়। সেখানে আপনার রোগ পোকামাকড় দমনের জন্য সেখানে কীটনাশক ব্যবহার বেশি হয়, যেটা কৃষকের আর্থিক একটা বিষয় আছে, খরচ হয়। আবার আরেকটা দ্বিতীয়, যেটা পরিবেশের উপর একটা প্রভাব পড়ে। ফেনীতে বিভিন্ন সময় খাল, জলাশয় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হলেও বহাল তবিয়তে প্রভাবশালীদের স্থাপনা। ছোটখাটো অবকাঠামো গুড়িয়ে দিয়েই দায় সেরেছে প্রশাসন। এবার খাজা আহমদ লেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগে এবারও প্রভাবশালীদের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেই।
যেগুলা ভাঙার কথা এখন বাস্তবতা সেই দোকানগুলা ভাঙে নাই। অনেকবার বলা হয়েছে খাল ক্লিয়ার রাখার জন্য, কিন্তু আপনার ওই পারে না, এটা মানে ফিলার করি অন্যান্য বড় বড় বিল্ডিং করিয়ে এলাইছে। পুরো লেকটা উদ্ধার করতে পারবো না, এটা আমি আগেও বলেছি যে আমাদের ওই পরিমাণ লজিস্টিক সাপোর্ট আমাদের নাই। সুতরাং আমরা ধীরে ধীরে আমরা এক পাশটা ক্লিয়ার করে আমরা ভবিষ্যতে অন্য পাশেও আমরা যাব। কালিদাস পালিয়া নদী, তারপর বেরিবাদের কাছে আমাদের সোনাগাজী বাজারে, বাদামতলী বাজারে ওখানেও চিহ্নিত করা হয়েছে। ওগুলো ধীরে ধীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রাঙামাটিতে কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বেড়েছে। পরিসংখ্যান বলছে গেল 5 দশকে আহরণ বৃদ্ধির পরিমাণ কয়েক গুণ। তবে এখন বড় মাছ তেমন ধরা না পড়ায় হতাশ জেলেরা। মাছের প্রাচুর্য ফেরাতে লেক খনন সহ নানা উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। গত 1.5 মাস বা 1 মাস 20 দিনে আমাদের এখানে 4,97,02,382 টাকা আমরা আমাদের ল্যান্ডিং সেন্টারের মাধ্যমে আমরা রিলিজ হওয়া মাছের জন্য আমরা রাজস্ব পেয়েছি। কাপ্তাই লেকে টোটাল 4টা প্রজনন ক্ষেত্র আছে, তার ভিতরে 2টা প্রজনন ক্ষেত্রে সারা বছর কম বেশি পানি থাকে, 2টা প্রজনন ক্ষেত্রে শুষ্ক মৌসুমে পানি থাকে না। প্রজনন ক্ষেত্রগুলো পুনরায় আছে সিলটেশন, যে মাটি পড়ে যে ভরাট হয়ে গেছে এগুলো পুনঃখননের জন্য সুপারিশ করা আছে। সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়া, নৌযান বিকল হওয়া সহ নানা বিপদের মুখে প্রতিবেশী দেশে আশ্রয় নেন জেলেরা, কিন্তু জলসীমা লঙ্ঘনের দায়ে তাদের পাঠানো হয় জেলে। এমন ঘটনায় ভারতের কারাগারে দুর্বিষহ দিন কাটছে বরগুনার অন্তত 12 মৎস্যজীবীর। দ্রুত তাদের মুক্ত করার তাগিদ স্থানীয়দের। মস্কোয় হয়ে গেল মধ্যযুগীয় কায়দায় ওয়ার্ল্ড মেডিয়েভাল ফাইটিং চ্যাম্পিয়নশিপ, যাতে জয়ীকে দেয়া হয় ডনজন কাপ। বিভিন্ন দেশের 30 জন প্রতিযোগী অংশ নেন আসরে, যাতে মধ্যযুগে যোদ্ধাদের পোশাক পরিধানের পাশাপাশি তাদের অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করতে হয়। মূলত রাশিয়ার ফাদারল্যান্ড ডে উপলক্ষে থাকে আয়োজনটি। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ রয়েছে 2 ম্যাচ। শেষ 16-র প্রথম লেগে হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। আগামী মৌসুম থেকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ হচ্ছে ম্যান সিটি। অতীত পরিসংখ্যানও পাশে পাচ্ছে না সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগে কখনোই রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি ক্লাবটি। বিপরীতে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। তবে লিগের সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্টদের। ইনজুরির কারণে খেলবেন না এডেন হ্যাজার্ড। শেষ 16-র অপর ম্যাচে ফরাসি ক্লাব অলিম্পিক লিওর আতিথ্য নেবে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস, যেখানে সেরা ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে আটকানোই বড় চ্যালেঞ্জ লিওর। লিগে টানা 11 ম্যাচে গোল করে ইউভেন্টাসকে প্রায় একাই টানছেন CR7। দু দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ইউভেন্টাস। 4 দেখায় 3টিতে জিতেছে ক্লাবটি। অবশ্য ঘরের মাঠে সবশেষ আসরে নিজেদের মাঠে খেলা 4টি ম্যাচই ড্র করেছে অলিম্পিক লিওর। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ 20 ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান সাবেক অধিনায়কের অবস্থান 25 থেকে কমে এখন 20। 5 ধাপ কমে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার অধিনায়ক মমিনুল হকেরও। 556 পয়েন্ট নিয়ে বুধবার প্রকাশিত তালিকায় তার অবস্থান এখন 39-এ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে 11 ধাপে গিয়ে 104 নম্বর অবস্থান করছেন নাজমুল শান্ত। বল হাতে উঠে এসেছে নাইম হাসান ও আবু জায়েদ রাহি। বল হাতে মিরপুর টেস্টে নাইমের 9 উইকেট প্রাপ্তিতে র্যাঙ্কিংয়ে 38 ধাপে এগিয়ে তার সর্বশেষ অবস্থান 29, আর 11 ধাপ এগিয়ে সেরা টেস্ট বোলারদের তালিকায় আবু জায়েদ রাহির অবস্থান 46-এ। এদিকে ব্যাটিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে শীর্ষে ফিরেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দেশের অন্যতম সেরা বেস গিটারিস্ট সুমন, তাকে বলা হয় বেস বাবা। তিনি জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের গায়ক। জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনেকদিন ধরে অসুস্থ। এই পর্যন্ত তার শরীরে 15টির বেশি অস্ত্রোপচার হয়েছে। এদিকে নতুন করে আবারও বেস বাবা সুমনের শরীরে অস্ত্রোপচার করতে হবে, এজন্য তিনি জার্মানি যাচ্ছেন। আর এই সার্জারি সফল না হলে তিনি সারা জীবনের জন্য পঙ্গুও হয়ে যেতে পারেন। বিষয়টি জানিয়েছেন বেস বাবা সুমন নিজেই। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বলেছেন, আমার শরীরের অবস্থা ভালো না, মার্চের 19 তারিখ সার্জারির জন্য জার্মানি যাচ্ছি। সার্জারি অসফল হলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আলোচিত মিউজিক্যাল শো ডিয়ার ইভান হ্যানসেন উপভোগ করলেন প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট মিডলটন। মঙ্গলবার লন্ডন থিয়েটারে অনুষ্ঠিত হয় এর প্রিমিয়ার মঞ্চে পারফর্ম শেষে ডিউক এবং ডাচেস অব কেমব্রিজের সাথে সাক্ষাৎ করেন শিল্পীরা। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা TV BD।
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।